পার্ক স্ট্রিট কলকাতার একটি অত্যন্ত বিখ্যাত জায়গা। এইখানে রয়েছে ইন্ডিয়ার বেশ কিছু ফেমাস রেস্তোরাঁ, যেখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা এসে খাওয়া দাওয়া করেন। এখানে রয়েছে বেশ কিছু হেরিটেজ বিল্ডিং, এবং এখানে তাছাড়া অনেক ধরনের নাইট ক্লাব, পাব এসব তো রয়েছেই। পার্ক স্ট্রিটের নাম শুনলেই আমাদের মনে একটা অন্য রকমের চিন্তাধারা আসে। কিন্তু এই পার্ক স্ট্রিট দিনের বেলা বা রাত ওই 11টা-12টা অবধি একরকম, কিন্তু রাত 2টোর পরে এই পার্ক স্ট্রিটের রাস্তাঘাট কিন্তু অনেকটা অন্যরকম হয়ে যায়। তার চেনা ছবি, চেনা ছন্দ অনেকটাই বদলে যায়। এরকমই পার্ক স্ট্রিটের একটি রাস্তায় রাত 2টো-2:30 নাগাদ একটা ঘটনা ঘটে। যেই ঘটনাটা প্রথম যখন ঘটে তখন ওরা বুঝতেই পারেনি যে ব্যাপারটা হলোটা কি, এবং সেই বিষয়টার এতটাই ভয়াবহতা ছিল যে ওরা কিছুক্ষণের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। কিন্তু তারপরে বুঝতে পারি ওদের সাথে যে ঘটনাটা ঘটে গেছে সেটা আদতে কোনো সাধারণ বা ছোটোখাটো ঘটনা নয়। তার ইম্প্যাক্ট যে এত দূর বিস্তৃত হবে সেটা ওরা বুঝতেই পারেনি। ওরা রাত 2টো নাগাদ পার্ক স্ট্রিটেরই একটি নাইট ক্লাব থেকে বেরিয়েছিল। ওরা সেখানে খাওয়া দাওয়া করে, অবশ্যই কোনো রকম কোনো হার্ড ড্রিঙ্ক করে না, জাস্ট কোক খায় এবং তার সাথে নর্মাল খাওয়া দাওয়া করে। তারপরে ওরা নাইট ক্লাব থেকে বেরিয়ে আসে। সেখানে পার্টি চলছিলই, বাট ওরা ঘুম পাচ্ছিল, টায়ার্ড হয়ে গেছিলো, তাই বেরিয়ে এসেছিল। বেরিয়ে রাস্তা দিয়ে কিছুটা হেঁটে ওরা ভেবেছিল কোনো ক্যাব বুক করে সেখান থেকে ওরা বাড়ি ফিরে যাবে। কিন্তু ঠিক সেই সময় ওদের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটা কী ঘটনা, কী তার ইম্প্যাক্ট, কেন সেটা ঘটেছিল, এইগুলো যদি আপনাদেরকে জানতে হয় তাহলে কিন্তু পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে শুনতে হবে। আমি সেই জন্য সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের খুব ভয় লাগবে, অনেক কিছু জানতে পারবেন। টোটাল এপিসোডটা আপনারা খুব এনজয় করবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর কেমন লাগলো সেই মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। আর এর আগে অনেকেই কোলাবোরেশনের জন্য অনেক ইমেল করেছিলেন, কিন্তু যেহেতু আমি দেশের বাইরে ছিলাম তাই আমি সেসবের রেসপন্স করতে পারিনি। এখন আমি কলকাতায় রয়েছি, যদি আপনাদের মনে হয় তাহলে আমাদের ডেসক্রিপশানে ইমেল আইডি দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যেই ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে রনিতা লিখে পাঠিয়েছে। রনিতা জানিয়েছে যে ওদের সাথে এত ভয়ের যে কিছু একটা ঘটতে পারে, বা এই ভূত বলে যে কিছু আছে, প্রেতাত্মা, দুরাত্মা, বিদেহী, এই জিনিসগুলো যে আদতে এক্সিস্ট করে সেটা কিন্তু আজ থেকে 3 বছর আগেও পর্যন্ত ও বিশ্বাস করতো না। কেউ যদি ওর সামনে এইসব বিষয় নিয়ে কোনো কথা বলতো ও জাস্ট হাসি মজা করে উড়িয়ে দিত। তো রনিতা যেটা জানিয়েছে যে ওর দুজন খুব ভালো বান্ধবী আছে। একজনের নাম হচ্ছে দিশা আর একজনের নাম হচ্ছে সোমা। তো এরা তিনজনেই কিন্তু একদম যাকে বলে হাই স্কুল ফ্রেন্ড। হাই স্কুল থেকে ওরা একসাথে একই স্কুলে পড়াশুনো করেছে, তারপরে কলেজেও একই কলেজে ওরা অ্যাডমিশন হয়েছিল, সেখানে ওরা একসাথেই পড়াশুনো করে, এবং পরবর্তীতে ওরা অবশ্যই একই কোম্পানিতে চাকরি পায়নি, কিন্তু তিনজনেই কলকাতায় চাকরি করে এবং ওদের মধ্যে সেই ছোটোবেলাকার বন্ধুত্বটা আজও অটুট রয়েছে। ঘটনাটা ঘটেছিল 2023 সালে। তো 2023-এ একদিন ওদের বন্ধুদের মধ্যে গল্প হচ্ছে, তো ওরা তখন ভাবলো যে আমরা নাইট ক্লাবে যাব। এবার আপনারা অনেকেই জানেন যে পার্ক স্ট্রিট এরিয়ায় কিন্তু অনেকগুলোই বেশি নাইট ক্লাব, পাব এসব রয়েছে। তো ওরা তখন ঠিক করলো যে একটা নাইট ক্লাব, আমি আর নামটা বলছি না, তো সেখানে ওরা যাবে। এবং রনিতা যেটা জানিয়েছে যে আমরা নাচ গান করতে খুব ভালোবাসি, কিন্তু আমরা 3 বান্ধবী কেউই কিন্তু ড্রিঙ্ক করি না, মানে হার্ড ড্রিঙ্কস আমরা করি না। আমরা খেতে ভালোবাসি, ছবি তুলতে ভালোবাসি, নাচতে, গান করতে, এগুলো করতে ভালোবাসি, এবং আমাদের কাছে ওটাই খুব মজার। এবার প্ল্যানটা যেটা হয়েছিল যে রনিতাদের বাড়ি যেখানে, সেখানে বাকি 2 বান্ধবী আগের দিন চলে আসবে, তারপরে ওরা বাড়িতে আড্ডা করবে, পরের দিন ওরা ওদের বাড়ি থেকেই একদম
নাইট ক্লাবে যাবে, তারপরে ক্লাবে নাচ গান হয়ে গেলে ওরা আবার রনিতাদের বাড়ি আসবে, পরের দিন সকালবেলা যে যার মতো বাড়ি চলে যাবে। এটা ছিল প্ল্যান। এবং এইরকম প্ল্যান কিন্তু এর আগেও ওদের অনেকবার হয়েছে। কখনো রনিতার বাড়িতে হয়েছে, কখনো সোমার বাড়িতে, বা কখনো অন্য যে বান্ধবী দিশা তার বাড়িতে। এগুলো কিন্তু মানে খুব কমন ওদের মধ্যে। এবং ওদের একে অপরের ফ্যামিলির সাথেও খুব ভালো কানেকশান রয়েছে। তো কোনো বাড়ি থেকে কিন্তু কখনো ওদেরকে বারণ করেনি যে না এখানে যাস না ওখানে যাস না, এরকম কখনোই বলেনি। এবং ওরা মানে যথেষ্ট নিজেদের কেয়ার করতে সক্ষম, এবং ওরা জানে যে কোনটা ওদের জন্য ঠিক কোনটা ওদের জন্য ভুল। তো সেই জন্য বাড়িতেও কিন্তু কখনোই ওদের নিয়ে কোনো প্রবলেম হয়নি। এবার ও যেটা জানিয়েছে যে এর আগেও আমরা এই তিনজনে মিলেই এর আগেও 2টো নাইট ক্লাবে গেছি, আমাদের অভিজ্ঞতা নেই সেটা নয়, আমরা যাই, ওখানে নাচ গান হয়, সেগুলোয় পার্টিসিপেট করি, প্রচুর খাওয়া দাওয়া করি আমরা, তারপরে সেখান থেকে চলে আসি, ছবি তুলি চলে আসি, দ্যাটস ইট। এটাই আমাদের কাছে মজা। তো ওরা পার্ক স্ট্রিটে যায় এবং সেখানে গিয়ে ওরা খাওয়া দাওয়া করে। ওখানে সেদিন একটা ইভেন্ট হচ্ছিল, তো সেখানে একজন সেলিব্রিটি এসেছিলেন, সেখানে ওরা খুব চেয়ার করে, খুব ভালো একটা সময় স্পেন্ড করে। বাট ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ নেচেছে, তো ওদের না মানে টায়ার্ড ফিল করছে। তো পার্টিটা 3:30 অবধি চলার কথা। এবার 2টো নাগাদ ওরা তিনজনই খুব টায়ার্ড হয়ে যায়। তো তখন ভাবলো যে আর এখানে থেকে লাভ নেই, খুব টায়ার্ড লাগছে, তো চল বাড়ি ফেরা যাক। এবার ওরা তিনজনে পার্টি থেকে বেরিয়ে এসছে, ওই নাইট ক্লাবে আর কি যে ইভেন্টটা হচ্ছিলো সেখান থেকে ওরা বেরিয়ে আসে। এবং বেরিয়ে এসে ওরা ক্যাবে করেই এসছিল। এবার ওরা ভাবলো যে ওখান থেকে একটু হেঁটে বেরিয়ে সামনের যে বড় রাস্তাটা রয়েছে সেখান থেকে ওরা ক্যাব বুক করবে। এবার ওরা কি করেছে, মানে ক্যাবটা যেহেতু রাতের দিক, অনেকটা রাত হয়ে গেছে, 2টো বেজে গেছে, বুঝতেই পারছেন এত রাতে অবভিয়াসলি রাস্তায় খুব বেশি লোক, যতই পার্ক স্ট্রিটের মতো জায়গা হোক না কেন, অনেকটাই রাত, সেখানে তার খুব বেশি লোকজন থাকবে না, প্রাইভেট গাড়িও খুব কমই চলছে, বাস ফাস তো সবই অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সময়টা ছিল জুলাই মাস। তো ওরা বেরিয়েছে। এবার বেরোনোর পরে ওদের মধ্যেই একটা যে বান্ধবী দিশা, সে বললো যে সামনের রাস্তাটায় আমরা পিক আপ পয়েন্ট দিই। তো রনিতা কী করেছে, যেহেতু অনেকটা রাত, ক্যাব পেতে সময় লাগতে পারে, তো বুকিংটা করে দিয়েছে। এবার বুকিংটা যখন ও করেছে তখন দেখাচ্ছে যে 12 মিনিট টাইম, মানে 12 মিনিট ওয়েট করতে হবে। তো 3 বান্ধবী রয়েছে, তো ওরা মোটামুটি গল্প করতে করতে ওই সামনের রাস্তাটার কাছে দাঁড়িয়ে আছে। এবার ওইখানে কিন্তু কোনো সিগন্যাল নেই, মানে ওইখান দিয়ে আর কি শাঁ করে গাড়ি যাচ্ছে, আর ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে একটা সিগন্যাল আছে, একটা মোড়ের মাথায় একটা সিগন্যাল আছে। এবার ওরা তো মাঝখানটায় একটা দোকানের নিচে ওয়েট করছে। এবার নিজেদের মধ্যে গল্প করছে, রাস্তাতেও কিছু ছবি তুলছে ওরা, এবং ওদের তিনজনেরই খুব পা ব্যথা করছে, মানে মনে হচ্ছে একটু বসতে পারলে খুব ভালো হয়, এরকম আর কি। তো এমন সময় হঠাৎ করেই দেখছে একটা মেয়ে উদ্ভ্রান্তের মতো রাস্তার এপার ওপার করছে। মেয়েটার পরনে একটা শাড়ি রয়েছে, মেয়েটির বয়স হবে ওই 18-19 ম্যাক্সিমাম, তার বেশি হওয়ার কথা নয়। মেয়েটা একটা মানে লাল আর হলুদের উপর একটা শাড়ি পরে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক করছে, এবং মেয়েটা মনে হচ্ছে কিছু দেখে খুব ভয় পেয়েছে। এবার মেয়েটাকে না প্রথম রনিতাই দেখে, তো ওর বাকি 2 বান্ধবীকে দেখাচ্ছে, বলছে যে আরে মেয়েটা এরকম করছে কেন, এখানে এত রাত হয়েছে, রাস্তা দিয়ে এত স্পিডে গাড়িগুলো যাচ্ছে। কারণ ওই যে বললাম যে ওখান থেকে আরেকটু অনেকটা পেরিয়ে গিয়ে একটা সিগন্যাল রয়েছে, এবং সেই সিগন্যালটাও খোলা, তো দূর থেকে তো দেখাই যায়, ফলে গাড়ির স্পিড কিন্তু ওখানে অনেকটাই। তো মেয়েটা না মানে কিছু খেয়ালও করছে না, মানে মেয়েটা যখন রাস্তার এপার থেকে ওপার থেকে এপার করছে, মেয়েটা কিন্তু রাস্তার দিকে তাকিয়ে করছে না যে গাড়ি আসছে কি না, মানে ওর আশপাশ দিয়ে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে এরকম টাইপের। তো এটা দেখে না মানে ওর যে বাকি যে 2 বান্ধবী, তারা না মানে খুব অবাক হয়ে যায়, ও অবাক হয়ে গেছে যে কী ব্যাপার, মেয়েটাকে কোনো বিপদে আপদে পড়লো নাকি। এবার পার্ক স্ট্রিটের মতো জায়গায় ওই যে বললাম যে রাতের বেলা অনেক নাইট ক্লাব খোলা থাকে, পাব খোলা থাকে, ভাবছে যে মেয়েটা কি সেখানে কি কোনো বিপদ আপদে পড়েছে। এবার ওখানে কিন্তু মানে কিছুটা দূরে গেলে একটা পুলিশের কিয়স্ক আছে, তো ভাবছে যে মেয়েটার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে মানে ওখানে অনেক নিরাপত্তার লোকও থাকে, নাইট ক্লাবে কিন্তু
ওখানে লোকজন থাকে, সিকিউরিটির লোকজন থাকে। যদি মেয়েটার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে মেয়েটা সেখানে কোনো হেল্প চাইতে পারতো। এভাবে রাস্তার মাঝখানে এরকম উদ্ভ্রান্তের মতো করছে, কারণ আর মেয়েটার হাতে কিন্তু কোনো ব্যাগপত্র কিচ্ছু নেই, জাস্ট খালি হাতে মেয়েটা এদিক ওদিক করছে। তো ওদের মধ্যে একজন যে বান্ধবী, তো সে দিশা বলছে যে দাঁড়া, মেয়েটাকে নে, মেয়েটার কাছে আমরা যাই, গিয়ে জিজ্ঞেস করি, এখন তো আমাদের ক্যাব আসতে 8-9 মিনিট দেরি আছে, তো যাই মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করি মেয়েটার কী প্রবলেম। তো তখন রনিতা বলছে যে মেয়েটাকে আবার জিজ্ঞেস করবো এত রাতের বেলা, থাক ছেড়ে দে মেয়েটা, আমি তো আশেপাশে কোনো ছেলে বা ও কারোর থেকে পালাচ্ছে বা ওর যে কোনো প্রবলেম হয়েছে সেটা তো বোঝা যাচ্ছে না, কারণ কাউকে আশেপাশে দেখাও যাচ্ছে না যে ওকে কেউ তাড়া করেছে বা ওর সাথে কারোর ঝগড়াঝাটি হচ্ছে, সেরকম কিছু না। তো ওরা এরকম নিজেদের মধ্যে বলাবলি করছে, এমন সময় হঠাৎ করেই ওই যে বললাম মেয়েটা রাস্তার এপার ওপার বারবার করছে, তো হঠাৎ করেই ওরা তিনজনে মানে একটা ঠাঁই করে আওয়াজ পেল, মানে কোনো ভারী কিছু যদি কোনো গাড়িতে ধাক্কা লাগে যেরকম একটা ধাঁই করে আওয়াজ হবে সেরকম একটা আওয়াজ হয়। এবং ওরা না যে মুহূর্তে আওয়াজটা পেয়েছে ওদের চোখ রাস্তার দিকে গেছে, এবং ওরা তিনজনেই মানে ওর যে এক বান্ধবী তার হাতে মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনটা পড়ে গেছে। রনিতার হাতে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে মোবাইল ছিল, বারবার ও দেখছিল, ওর হাত থেকে ব্যাগ পড়ে যায় এবং ব্যাগ পড়ে গিয়ে ও মানে চোখটা বন্ধ করে মাথাটা নিচু করে দু কান চেপে ধরে এবং আর এক বান্ধবীও চিৎকার করে ওঠে। তো ওরা স্পষ্ট দেখে যে একটা গাড়ি, একটা প্রাইভেট গাড়ি খুব স্পিডে আসছিল, এবং ওই যে বললাম মেয়েটা বারবার এদিক ওদিক করছিল, মেয়েটার সাথে সজোরে ধাক্কা লাগে এবং মেয়েটা ছিটকে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়ল। এই দৃশ্য কিন্তু ওরা দেখে এবং গাড়িটা সোজা মানে সাঁই করে বেরিয়ে গেল, গাড়িটা কিন্তু থামেনি। এবং এই দৃশ্য মানে একটা পার্টি মুডে ওরা ছিল, এত ভালো করে একটা সময় স্পেন্ড করেছে, খাওয়া দাওয়া করেছে, নাচ গান করেছে, বাট তারপর একটা এইরকম দৃশ্য যে ওরা দেখবে সেটা ওরা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এবং ওরা মানে কিছুক্ষণের জন্য না পুরো স্তব্ধ হয়ে গেছে, মানে কিছুক্ষণের জন্য ওদের কারোর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। এরপরে ওদের যার এক বান্ধবী যে সোমা, সে বলছে যে এই পুলিশ আসেনি, এখনও পুলিশ আসেনি, মেয়েটাকে তো মানে অ্যাম্বুলেন্সে করে যদি হাসপাতাল নিয়ে যায় আমার তো মনে হয় মেয়েটা বেঁচেও যেতে পারে, মেয়েটা তো নিশ্চয়ই মরে যায়নি। তো তারপরে রনিতা বলছে যে হ্যাঁ এক্ষুনি মেয়েটার তো হেল্পের দরকার, আর মেয়েটা যেখানটা পড়ে আছে সেখানটা একটা মানে ওই পুলিশের যে গার্ড রেলগুলো থাকে না সেগুলো দেওয়া রয়েছে, ফলে ওরা না পরিষ্কার দেখতে পাচ্ছে না মেয়েটাকে, মানে মেয়েটার শরীরটা যে পড়ে রয়েছে সেটা ওরা দেখতে পাচ্ছে না। এবার তখন না ওরা ভাবছে যে কী করবে। এবার তখন ওদের ক্যাব আসতে মোটামুটি আরও ওই 4 মিনিট মতো বাকি। তো সঙ্গে সঙ্গে তখন সোমা বলছে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার শরীর খারাপ লাগছে। তো তারপরে রনিতা বলছে যে আরে এখনও তো কেউ এলোই না, মানে এরকম একটা ঘটনা যখন ঘটে তখন খুব তাড়াতাড়ি যদি কোনো এমার্জেন্সি সার্ভিসের লোক আসে বা পুলিশ সামনে এসে যদি সে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় তো তাহলে তার দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব, আর সেক্ষেত্রে সেই মানুষটিকে বাঁচানোও যায়। তো এই জিনিসগুলো ওদের মনে মাথায় ঘুরতে থাকে এবং ওরা কন্টিনিউয়াস মানে নিজেদের মধ্যে কথা বলছে যে কী হলো, মেয়েটা কি বেঁচে আছে, মেয়েটার কি অবস্থা, ওর কি বাড়ির লোক কেউ আশেপাশে আছে, পুলিশ কেন আসছে না, এরকম কথাবার্তা ওরা বলতে থাকে। তো তখন রনিতার না মনে হয় যে না আমাদের মেয়েটাকে হেল্প করা উচিত, যেহেতু আমরা চোখের সামনে ব্যাপারটা দেখলাম। তো এবং তখন রনিতা যখন বলছে তো তখন ওর যে বাকি দুই বান্ধবী তারাও বলছে যে হ্যাঁ তুই ঠিকই বলেছিস, মেয়েটাকে আমাদের উচিত হেল্প করা। তো তখন ওদের মধ্যে এক বান্ধবী বলছে আরে আমরা ফেসে যাব না তো, তখন বলছে তুই এসব কথা ভাবছিস কেন, মেয়েটার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা যদি পুলিশকে ইনফর্ম করি বা মেয়েটার সামনে যদি যাই কী অসুবিধে আছে। তো তখন রনিতা যেটা করে, ও সবার আগে ওর যে বুকিংটা ছিল সেটাকে ক্যান্সেল করে দেয়, ক্যাবটাকে ক্যান্সেল করে এবং ওরা মানে রাস্তার দেখে পার হয়। মানে মেয়েটা তো ছিটকে গিয়ে উল্টো ফিটে অনেকটা দূরে গিয়ে পড়েছে। এবার ওরা না তখন প্রচণ্ড টেনশন করছে, আর ওর মানে সবাই আর কি তিনজনই বলাবলি করছে মেয়েটার না জানি কতটা চোট লেগেছে, মানে কী অবস্থায় মেয়েটাকে ওরা দেখবে সেটা ভেবেই ওদের বুক কেঁপে যাচ্ছিল। তো তাও ওরা অনেক ভয়ে মানে প্রচণ্ড টেনশন করতে করতে ওরা এগিয়ে যাচ্ছে, মেয়েটা আর কি যেখানে পড়েছে সেই জায়গাটা এগিয়ে যাচ্ছে। এবার যখন মোটামুটি কিছুটা কাছাকাছি চলে এসেছে তখন না সোমা বলে যে মেয়েটা আছে ও বলছে
কি করা যায় বলতো, আমরা কি মেয়েটার একদম সামনে চলে যাব নাকি আগে আমরা পুলিশকে ইনফর্ম করব। তো তখন রনিতা বলছে ঠিক আছে আগে দেখি মেয়েটার কি অবস্থা। তো তখন ওরা মেয়েটাকে দেখতে পাচ্ছে, মেয়েটা কাতরাচ্ছে, মানে কিছুটা দূর থেকে আর কি দেখতে পাচ্ছে। তো মেয়েটাকে ওইভাবে কাতরাতে দেখে ওদের না মানে একটা কোথাও মনে আশা জাগে যে যাই হোক মেয়েটা একেবারে শেষ হয়ে যায়নি, ওকে যদি এখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ওর যদি চিকিৎসা শুরু করা হয়, অ্যাটলিস্ট মেয়েটাকে হয়তো বাঁচানো যাবে। তো এই চিন্তাভাবনা ওরা করে এবং ওরা বলে যে চল চল তাড়াতাড়ি চল। আর তখন রনিতা বলে যে আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করছি, আমি এক্ষুনি কল করছি। এই বলে যখন ওরা আরেকটু পা চালিয়ে সামনেটায় গেছে, ওরা তিনজনে হতভম্ব হয়ে যায়। যে মেয়েটাকে ওরা কিছুটা দূর থেকেও দেখতে পাচ্ছিল যে মেয়েটা ওরকম শাড়ি পরে মেয়েটা কাতরাচ্ছে, মানে একদম তো রাস্তার সাইডে পড়েছিল, পুরো কাতরাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যন্ত্রণায় কষ্টেও কাতরাচ্ছে। ওরা যখন সামনে এসেছে দেখছে কিচ্ছু নেই, জায়গাটা পুরো ফাঁকা, কোথাও কেউ নেই, কিচ্ছু নেই। এটা দেখেই না মানে ওরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে আর বলছে আরে মেয়েটাকে তো এখানেই পড়ে থাকতে দেখলাম, এই মেয়েটা এইটুকু সময়ের মধ্যে গেল কোথায়, আর আমরা এদিকেই হেঁটে আসছিলাম, মেয়েটা যদি উঠে কোথাও চলেও যায় তাহলে সেটাও আমরা দেখতে পাবো। আর মেয়েটা যেভাবে কাতরাচ্ছিল আর যেরকমভাবে ওর দুর্ঘটনাটা ঘটেছে তাতে কিন্তু মেয়েটার উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকাটা সম্ভবই না কোনোভাবে। এবার ওরা তিনজন আশেপাশে দেখতে থাকে যে ওরা হয়তো ভুল দেখেছে বা কিছু, বাট দেখছে আশেপাশে রাস্তার সাইডে কিচ্ছু নেই এবং ওখানে যে কোনো দুর্ঘটনা ঘটেছে, মানে যেটা হয় আর কি, কিছু পড়ে থাকা রাস্তায়, সেটা মেয়েটার জুতো হোক যাই হোক, কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। অথচ তিনটে মেয়ে, তারা সুস্থ সবল, তারা একদম কনসাস ছিল, তারা নিজের চোখে তিনজনই একই ঘটনা দেখে যে একটা কালো রঙের প্রাইভেট কার আসছিল, তার সাথে একটা দুর্ঘটনা ঘটে, ধাক্কা লাগে এবং মেয়েটি ছিটকে গিয়ে উল্টো দিকের রাস্তায় বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে। এবং ওরা যখন মেয়েটাকে দেখার জন্য আসছিল, ওরা কিন্তু কিছুটা দূর থেকেই মেয়েটাকে দেখতে পেয়েছিল যে মেয়েটা যন্ত্রণায় কাতরাচ্ছে। কিন্তু ওরা যখন স্পটে এলো তখন দেখছে ওখানে মেয়েটা নেই। এই বিষয়টা কিন্তু ওদের প্রচণ্ড একটা অবাক করার মতো বিষয় লাগে। তো ওরা একে অপরকে নিজেদের মধ্যে কথা বলছে, একে অপরকে জিজ্ঞেস করছে আরে মেয়েটা গেল কোথায়, মেয়েটা মানে কোথায়, মানে হাওয়ায় তো আর মিলিয়ে যাবে না। আর তখন বাজে প্রায় 2:20-25 এরকম বেজে গেছে রাতের বেলা। তো তখন না ওরা একটু খোঁজাখুঁজি করলো, দেখলো, তখন সোমা বলছে কি আমার ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, শরীরটা একদম ভালো লাগছে না, এখান থেকেই তাহলে ক্যাবটা আবার বুক করে দিই। বেকার আমরা ক্যাবটাকে ক্যান্সেল করলাম। রনিতাকে বলছে রনিতা তুই প্লিজ এক্ষুনি বুক কর। এইটা বলে যখন রনিতাও বলে যে হ্যাঁ ঠিক আছে, ও ব্যাগ থেকে ফোনটা বার করে যখন ও ক্যাব বুক করতে যাবে, হঠাৎ করেই ওদের পাশে দিশা বলে যে মেয়েটি ছিল, ওর যে বান্ধবী, সে না হঠাৎ করে একটা হেঁচকি তোলে, প্রচণ্ড জোরে একটা হেঁচকি তোলে এবং ওর হাত পা না থরথর করে কাঁপতে থাকে। এবং ওই কাঁপতে কাঁপতে মানে ও কিন্তু মানে অজ্ঞান হয়ে গেছে সেটা নয়, ওর চোখ খোলা, ও নিজের পায়ে দাঁড়িয়েছিল, হঠাৎ করে একটা হেঁচকি উঠলো, ওর দুটো হাত থরথর করে কাঁপছে। এবং সেটা দেখে একদিক থেকে রনিতা ওকে ধরে নিয়েছে জাপটে, আর পাশে ওর যার একটা বন্ধু ছিল সোমা, সেও দিশাকে ধরে নিয়েছে। বলছি তোর কী হলো, শরীর খারাপ লাগছে নাকি, কী হলো এরকম করে বলছে। আর ওর মুখটা না মানে ঠোঁটের দিকটা রীতিমতো বেঁকে গেছে, ও কিছু একটা বলার চেষ্টা করছে, বাট ও যেটা বলছে সেটা কিছু বোঝা যাচ্ছে না যে ও অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। এই করতে করতে ও না দাঁড়িয়ে থাকতে পারেনি, ও ঠাস করে বসে পড়ে। এবার এই জিনিসটা দেখে এই দুই বান্ধবীর প্রচণ্ড ভয় লেগে যায়, ভাবছে যে হঠাৎ করে দিশার কি হলো, মানে ও একদম সুস্থ সবল মেয়ে, ওর কিন্তু কোনো প্রবলেম নেই, কোনো শারীরিক অসুবিধে নেই। আর সত্যি কথা বলতে কি, ওখানে যদি মেয়েটাকে ওরকম সিরিয়াস ইনজিওর অবস্থায় দেখতো তাহলেও একটা প্রতিক্রিয়া হতো, সেটা তাও মানা যেত। কিন্তু হঠাৎ করে যেখানে সব কিছু নর্মাল হয়ে গেল, ওরা এসে দেখলো ওখানে কোনো মেয়ে নেই, কোনো দুর্ঘটনা আদতে ঘটেইনি, ওরা নিজেরাই একটুখানি পাজলড হয়ে যায়। বাট তারপরের মোমেন্টে কিন্তু সব কিছু নর্মাল ছিল। হঠাৎ করে ওইখানে দাঁড়িয়ে কি করে দিশার এরকম একটা শরীর খারাপ হলো ওরা কিছু বুঝতে পারছে না। তো রনিতার ব্যাগে একটা ছোট্ট জলের বোতল ছিল, তাতে আবার হাফ জল ছিল। ও কি করেছে, দিশা চোখে মুখে দিচ্ছে জলটা, যতটুকু আর কি জল ছিল হাতে দিয়ে চোখে মুখে দিচ্ছে।
বাট ওর না মানে ওই হাত পা থরথর করে যে কাঁপছিল, সেই কাঁপাটা কোনোভাবে বন্ধ হচ্ছে না। আর ও কন্টিনিউয়াসলি কিছু একটা বলতে চাইছে, ও বলতে পারছে না। তো তখন ওরা বলছে যে তোর কী হয়েছে, কী হয়েছে, তোর কী অসুবিধে হয়েছে, এখানে কিচ্ছু ঘটেনি, তুই এত ভয় পাচ্ছিস কেন? এবার ব্যাপারটা যে শুধুমাত্র ভয়ের নয় সেটা তো ওরাও বুঝতে পারছে, কারণ ওর মুখটা মনে হচ্ছে যেন ঠোঁটটা কিছুটা বেঁকে গেছে, একটা মানে খুব সিরিয়াস এমার্জেন্সি কন্ডিশন হয়ে গেছে। তো তখন মানে রনিতা প্রচণ্ড প্যানিক করে গেছে। তো ও তখন সোমাকে বলছে যে কী করবো, ওকে কি তাহলে কোনো হাসপাতালে নিয়ে যাবো আগে, বাড়ি না গিয়ে? তো তখন ও না মানে সোমাও খুব কনফিউজড হয়ে গেছে, ও খুব টেনশন করছে। ও বলছে যে হ্যাঁ আমার মনে হচ্ছে ওকে একবারে কোনো হাসপাতালে, কারণ এখন তো কোনো ডাক্তার বা কোনো ক্লিনিকে তো গেলে তো ডাক্তার পাওয়া যাবে না, একমাত্র হাসপাতালে কোনো এমার্জেন্সিতেই ডাক্তার পাওয়া সম্ভব। তো তখন ও বলছে যে কিন্তু ওকে এই অবস্থা আমরা নেবো কী করে, ওকে তো আমরা তুলতেই পারছি না, একটা ক্যাবে করে যে ওকে আমরা নিয়ে যাব, ও তো উঠতেই পারছে না। এবার দুজনে মিলে না ওকে তোলার চেষ্টা করছে যে ঠিক আছে ওকে তুলি। বাট ও এত ভারী হয়ে গেছে, ওর শরীরটা এতটা ভারী হয়ে গেছে, যেটা রনিতা লিখেছে যে আমার বান্ধবী একেবারে স্লিম ফিগার, ও মানে কত হবে ওর 52 থেকে 54, 55, ম্যাক্সিমাম 56 কেজি ওয়েটই হোক, তার বেশি হবে না। কিন্তু সেই মেয়েকে আমি এবং আমার আর এক বান্ধবী দুজনে মিলে কন্টিনিউয়াসলি আমরা চেষ্টা করে যাচ্ছিলাম ওকে তোলার, কিন্তু আমরা দুজনের চেষ্টা করেও ওকে এক চুল ওঠাতে পারছি না, এমন করে আর কি ও মানে বসে পড়েছে। এবং ও কী করলো, ওর বাঁ হাতে যে থরথর করে কাঁপছিল সেই কাঁপাটা একটুখানি সময়ের জন্য কমে গেল। এবার কমে যেতে ওরা ভেবেছে যে হ্যাঁ এবার হয়তো ও নর্মাল হচ্ছে, এবার হয়তো ও ঠিক হয়ে যাবে। বাট সেটা না, ও একটা অদ্ভুত কাজ করা শুরু করলো। ও একটা খুব সুন্দর ড্রেস পরেছিল, একটা টপ আর তার সাথে জিন্স। তো ও কী করেছে, ওর টপের যে হাতের যে দিকটা সেটা না নিজে ছিঁড়ছে, মানে নিজের জামাটা নিজেই ছিঁড়ছে। এবার হঠাৎ করে ও একটা এরকম কাজ করেছে, তো ওরা বান্ধবীরা ভয় পেয়ে গেছে, ওকে বলছে তুই কী করছিস, তুই নিজের টপ নিজে ছিঁড়ছিস কেন? তো ওর হাতটা সরিয়ে দিয়েছে। এবারও ও কিছু একটা বলল, বাট কী বলল সেটা কারোরই বোধগম্য হলো না, কারণ ও এতটাই জড়িয়ে কথা বলছে। আর এদিকে মানে রনিতা দেখছে আর কি গুগলে যে নিয়ারেস্ট কোথায় কোনো নার্সিং হোম বা হসপিটাল যা আছে আমি সেখানেই ওকে আমরা নিয়ে যাব। এবার ও দেখছে, দেখতে দেখতে না মানে ও মন দিয়ে দেখছে, এবং তখন ও একটা সামনেই, বেশি না মানে 2 কিলোমিটারে, একটা 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে ও দেখছে যে একটা হসপিটাল রয়েছে প্রাইভেট। তো ও ভাবলো যে ঠিক আছে তাহলে সেখানেই ওকে নিয়ে যাই। তো ওকে আবার তোলার চেষ্টা করছে, কারণ এত রাতের বেলা একটা ক্যাব ড্রাইভারকে যদি বলে যে মেয়েটা উঠতে পারছে না, হতে পারে মানে ওদের সাথে কোনো ছেলে নেই, তো ভাবছি অ্যাটলিস্ট যদি ও নিজের পায়ে দাঁড়াতে পারে, ওকে নিয়ে যদি আমরা ঠিকঠাক ক্যাবে উঠে যেতে পারি তাহলে বিষয়টা ঠিক হয়ে যাবে। যদিও হসপিটাল পৌঁছতে পৌঁছতে ও যদি তখন উঠতে না পারে, তখন আমরা ওখান থেকে স্ট্রেচার বা হুইল চেয়ার নিয়ে ওকে আমরা হাসপাতালের ভিতরে ঢুকিয়ে নেব। কিন্তু ওকে তোলা যাচ্ছে না, ও এতটাই ভারী হয়ে গেছে। ও বলছে যে তুই আমাদের গায়ে ভর দিয়ে তুই ওঠ, আমাদের কাঁধে হাতে ভর দিয়ে তুই ওঠ। কিন্তু ও এতটা ভারী হয়ে গেছে মানে ওকে এক চুল নড়ানো যাচ্ছে না। এরপর কি হলো শুনুন। এর কিছুক্ষণ পরে দিশা মেয়েটা কী করছে, ও নিজের চুল ছেঁড়া শুরু করলো, মানে হাত দিয়ে না মাথায় হাত দিচ্ছে, ওর চুলটা সুন্দর করেও বেঁধে এসেছিলো একটা ক্লিপ দিয়ে, ক্লিপটা খুলে ফেললো। খুলে ও হাত ঢুকিয়ে না নিজের গায়ের জোরেও চুল ছিঁড়ছে, এবং এক মুঠো প্রায় চুল ও নিজেই নিজের মাথা থেকে ছিঁড়ে নিয়েছে। এইটা দেখে তো ওদের দুই বান্ধবীর প্রচণ্ড ভয় লেগে গেছে, আর ওরা বলছে তুই কী করছিস এরকম করে করছিস কেন? এবং আশেপাশে যত গাড়ি যাচ্ছে বা যাই যাচ্ছে না কেন, ওরা না নর্মাল থাকার চেষ্টা করছে যে ঠিক আছে কিছু হয়নি, এরকম একটা কিছু প্রিটেন্ড করার চেষ্টা করছে, বাট ওদের খুব ভয় করছিল। এইবারে রনিতা সোমাকে বলে যে আমার কিন্তু বিষয়টা একদম ভালো লাগছে না, ও যেভাবে রিয়্যাক্ট করছে এটা কিন্তু খুব অস্বাভাবিক, আর ওর মানে আস্তে আস্তে ওর কিন্তু শরীরের অবস্থা আরও খারাপ হচ্ছে মনে হচ্ছে। মানে হাত কাঁপাটা অনেকটা কমে গেছে ঠিকই, কিন্তু ওই যে অস্বাভাবিক কাজকর্ম করা শুরু করেছে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। এবার ঘটনা হচ্ছে ও তখনও ওই রাস্তার পাশে বসে রয়েছে। তখন রনিতা আর সোমা দুজনে মিলে আলোচনা করছে যে যাই হোক আমি এবার ক্যাব বুক করছি, যেভাবেই হোক ওকে তুলতে হবে, আর সেক্ষেত্রে যদি ক্যাব ড্রাইভারের সাহায্য নিতে হয় ওরা সেটাই নেবে, এবং ক্যাব ড্রাইভারকে বলবে যে ওদের বান্ধবী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে।
এবার ও তো ক্যাব দেখা শুরু করলো, কিন্তু অত রাতের বেলা যতই পার্ক স্ট্রিটের মতো জায়গা হোক না কেন, অত রাতে প্রায় তখন 2:30 বেজে গেছে, তো চট করে তার ক্যাব পাওয়া যায় না। তো ও দেখতে দেখতে বেশ 10 মিনিট পরে একটা ক্যাব এলো, যে ক্যাবটা 5 মিনিটে ওদেরকে পিক আপ করবে। এর মধ্যে ও একবার নিজের কানের দুল ধরে টানছে, মানে এমন জোরে টেনেছে ওর কান রীতিমতো কেটে গেছে। মানে ওটা দেখে সোমা বলে যে বান্ধবীটি, সে ওর হাতটা সরিয়ে দিয়েছে এবং বুঝতে পারছে না যে ওর অ্যাকচুয়ালি হলোটা কি। একটা সুস্থ সবল মেয়ে, এর আগেও ওরা অনেক জায়গায় 3 বান্ধবী মিলে ঘুরতে গেছে, খাওয়া দাওয়া করেছে, মজা করেছে, আনন্দ করেছে, কখনো এরকম কিছু হয়নি। আর ওর এই আগাগোড়া ব্যাপারটাই না ভীষণ অস্বাভাবিক লাগছে। ও যখন মানে ওদের সাথে এসেছিল তখন অবধি কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। যে মুহূর্তে এই ঘটনাটা ওরা দেখলো, সামনে গিয়ে দেখছে না এরকম কোনো ঘটনাই ঘটেনি। পুরো বিষয়টা না ওরা তিনজনই মানে প্রচণ্ড রকমভাবে পাজলড হয়ে গেছিল। কিন্তু ওখানে ওরা কিছুক্ষণ ছিল, দেখলো যে না কোথাও এরকম কোনো মেয়ে আহত অবস্থায় পড়ে নেই। সেখান থেকে জাস্ট শুরু হলো ব্যাপারটা। ওরা কিছুই বুঝতে পারছে না। এরপরে ওকে অনেক কষ্টে ওকে একটুখানি তোলা গেল এবং ও না রীতিমতো বিড়বিড় করে কিছু একটা বলছে, সেটা কিছু বোঝা যাচ্ছে না। এবার ভাবছে যে ক্যাব ড্রাইভার যদি কোশ্চেন করে, তারপরে ভাবছে যে না কোশ্চেন করার তো কিছু নেই, আমরা তো হসপিটালেই যাচ্ছি, তো নিশ্চয়ই ড্রাইভার বুঝতেই পারবে, নিশ্চয়ই একটু হলেও কোঅপারেট করবে। তো ভাবতে ভাবতে ক্যাব ড্রাইভার চলে আসে। তো উনি কিছু বলার আগেই রনি তার সামনে যায়, এগিয়ে বলে যে আমাদের বান্ধবী হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছে, আপনি একটু হেল্প করবেন ওকে ক্যাবে ঢোকাতে। তো যাই হোক, ভদ্রলোক ভালো ছিলেন, একজন বয়স্ক ভদ্রলোক, তো তিনি হেল্প করেন এবং তিনি আর এক্সট্রা কোনো কোশ্চেনও করে না। তিনি শুধু বলে যে আপনারা বসুন, যদি কোনো দরকার পড়ে আমাকে বলবেন, আমি আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছি, কোনো অসুবিধে নেই আপনাদের। এবার অত রাতে একজন ভালো সহৃদয় ব্যক্তি ক্যাব ড্রাইভার হিসেবে পাওয়া, এটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার। এবার যখন ওকে মানে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তো তখন ও কিছুটা বেটার হয়েছে। মানে গাড়িতে ওঠার পরে ও মনে হলো ও কিছুটা স্বাভাবিক হয়েছে। মানে কথা সেভাবে বলতে পারছে না, কিন্তু ওর চাউনি বলুন, ওই যে অস্বাভাবিক কাজগুলো করছিল, চুল ছেঁড়া, কানের দুল ধরে টানা, সেটা করছে। আর এর আগে না মানে ওর নাম ধরে ডাকছে, ওর বান্ধবীরা যখন ওর সাথে কথা বলছে, ওরা সেভাবে বান্ধবীদের দিকে তাকাতে পারছিল না। মানে সরাসরি তাকিয়ে যে কথা বলবে বা রেসপন্স করবে সেটাও করছিল না। কিন্তু এবার মনে হচ্ছে যেন ও বান্ধবীদের চিনতে পারছে, তাদের কথাগুলো বুঝতে পারছে, এইরকম। এবার ওকে তো ওরা ওখান থেকে বার করলো। বার করার পরে ওরা মানে রনিতা বাইরে গিয়ে হুইল চেয়ার একজনকে বলে হুইল চেয়ারের ব্যবস্থা করে ওকে বসিয়ে দিল এবং ক্যাব ড্রাইভারও নিজের মতো চলে গেল। এবার যখন ওকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আরও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে এবং ও বলছে যে হ্যাঁ আমার শরীরটা, ওকে যখন জিজ্ঞেস করছে বান্ধবীরা যে তোর আর কোনো চিন্তা নেই, আমরা হাসপাতালে চলে এসেছি, এখানে দেখি ডাক্তারবাবু কি বলে, তারপরে তোর বাড়িতে আমরা কল করে দেব। তো তখন ও খুব আস্তে আস্তে বলছে যে না বাড়িতে কিছু বলার দরকার নেই, আমি ঠিক আছি, তোরা আমাকে এখানে না আনলেও পারতিস। তো তখন রনিতার সোমা দুজনে দিশাকে বলছে তুই একদম এসব নিয়ে ভাবিস না, আমরা যা করেছি একদম ঠিক করেছি। এবার যে ডাক্তারবাবু এমার্জেন্সিতে কর্তব্যরত ছিলেন তিনি জিজ্ঞেস করছে যে কি হয়েছে। তখন ওর বান্ধবীরা মানে রনিতা ওর আর এক যে বান্ধবী, তারা ডাক্তারবাবুকে সমস্তটা বলে যে আমরা এরকম একটা জায়গায় গেছিলাম, সেখানে আমরা খাওয়া দাওয়া করেছি, কিন্তু আমরা কিন্তু কোনো রকমের কোনো হার্ড ড্রিঙ্কস করিনি, জাস্ট কোক খেয়েছি আর প্রচুর খাওয়া দাওয়া করেছি, পিৎজা খেয়েছি, পাস্তা খেয়েছি, কিছু ফ্রাইড আইটেম খেয়েছি। তো ওকে যখন জিজ্ঞেস করেছে, ডাক্তারও কিছু একটা কোশ্চেন করেছে, তো তখন ও একটা কথা বলে যে ও সন্ধেবেলা একটা অ্যান্টাসিড খেয়েছিল। ওর একটু গ্যাস অম্বলের সামান্য সমস্যা হচ্ছিল দুপুর থেকে, তো সেই জন্য বিকেলবেলাটা অ্যান্টাসিড খেয়েছিল। তো তখন ডাক্তারবাবু বললেন যে কোন অ্যান্টাসিড, তো না তখন নামটা বলতে পারছেন, মানে এতটাই ও এক্সস্টেড হয়ে গেছিল, নামটা বলতে পারেনি। তো তখন ডাক্তারবাবু সমস্তটা শুনে বললেন যে অনেক সময় হয়, অনেক অ্যান্টাসিড খাওয়ার পরে আবার আপনি মানে রিচ খাবার দাবার খেয়েছেন, সেখান থেকে অনেক সময় ইনটক্সিকেশন হতে পারে। তো উনি বললেন যে এখন তো আপনার মোটামুটি সব কিছু ঠিকঠাকই লাগছে, তো আমি এই দুটো ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধটা আপনি খাওয়া শুরু করে দিন। আর আপনি কাল কীরকম থাকেন সেটা তো মানে অবশ্যই দেখতে হবে, যদি কোনো উনি ডাক্তারবাবু আর কি বলেন যে কোনো যদি সিমটমস হয়, আবার যদি আপনার ওরকম হাত পা কাঁপে বা কিছু হয়, তখন কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে আসতে হবে, নাহলে আপনি 3 দিন পরে একবার চেক আপে আসবেন।
এবার ও তখন মানে ডাক্তারের সাথে যখন কথাবার্তা হচ্ছে তখন কিন্তু দিশা অনেকটা সুস্থ হয়ে গেছে। ও তখন ডাক্তারবাবুকে বলছে, হ্যাঁ আমার এখন খুব ভালো লাগছে, কোনো প্রবলেম হচ্ছে না, জাস্ট একটু মাথাটা হালকা ঘুরছে, দ্যাটস ইট, বাট আমি ঠিক আছি। তো ডাক্তারবাবু বললেন যে আপনি যান, বাড়িতে গিয়ে আপনি রেস্ট করুন, আর ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া করবেন, আর চেষ্টা করবেন একটু নন স্পাইসি খাবার খাওয়ার। এসব বলে ডাক্তার ওকে 3 দিন পরে আসতে বললো, আর যদি প্রবলেম হয় তাহলে তো সঙ্গে সঙ্গে আবার আসতেই হবে, সেটা তো জানিয়েই দিয়েছে। এবার ওকে নিয়ে ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় ওই 3:30 বেজে গেছে, প্রায় 4টের কাছাকাছি। তো তখন ওর এই বান্ধবী দিশা সে বলছে যে প্লিজ আমার না খুব চা খেতে ইচ্ছে করছে। তো তখন ওরা বলছে এত ভোরের দিকে, মানে তখন প্রায় 4টে বাজে, বলছে এখন কোথায় চা পাবো। তো ওখানেই হাসপাতালেরই যেহেতু প্রাইভেট একটা নার্সিংহোম, তো ওখানে একটা ছোট্ট ক্যাফে মতো ছিল ওখানের সাথেই অ্যাটাচ, তো সেটা 24 আওয়ার্স খোলা থাকে। তো ওখানে চা সে সময় অ্যাভেলেবেল ছিল না, কফি অ্যাভেলেবেল ছিল, তো ওরা একটা করে কফি নেয়। এবার ওর বান্ধবী না মানে একদম চুপচাপ হয়ে গেছে, কফিটা চুপচাপ খাচ্ছে। তো তখন ওদের মধ্যে যে সোমা বলে যে বান্ধবীটা, সে তখন একটু মজা করে বলছে, বাবা তুই যা আমাদের ভয় পাইয়ে দিয়েছিলি, মানে ভীষণই মানে আমরা টেনশানে পড়ে গেছিলাম, তুই এরকম হঠাৎ করে মানে এতটা অসুবিধে তোর কী করে হলো বলতো। এবার এইখানে যেটা রনিতা লিখেছে যে ওর যে অন্য বান্ধবীটি মানে সোমা, সে কিন্তু ব্যাপারটাকে না মানে অতটা সিরিয়াসলি নেয়নি, ভেবেছে যে ঠিক আছে সত্যি একটা শরীর খারাপ হয়ে গেছিলো, অ্যান্টাসিড খেয়েছে, তো সেখান থেকে কোনো আবার খাবার খেয়েছে, ইনডাইজেশন বা ইনটক্সিকেশন থেকে কিছু একটা সমস্যা হয়েছিল। কিন্তু রনিতার পুরো বিষয়টা মানে কোথাও না একটা ওর মানে মনের মধ্যে একটা খটকা সৃষ্টি হয়ে যায়, যে ব্যাপারটাকে যতটা সহজ বলে মনে হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা অতটাও সহজ নয়। কারণ প্রথম যেটা সেটা হচ্ছে যে 3 জনে একই দৃশ্য দেখলো, যে একটা মেয়ে একটা গাড়িতে ধাক্কা লাগলো, সেই মেয়েটা ছিটকে গিয়ে পড়লো। এই দেখাটার মধ্যে কোনো ভুল নেই। দেখুন একজন ভুল দেখতে পারে, 2জন ভুল দেখতে পারে, তাই বলে 3টে মেয়ে একসাথে ভুল দেখবে, এটা কি হয়? কিন্তু সেই মেয়েটা যদি ধাক্কা খেয়ে পড়েই থাকবে, সে কোথায় পড়লো? আর এরকম ঘটনা যখন ঘটে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ আসে, সেখানে এমার্জেন্সি টিম চলে আসে, সেরকমও কিছু নেই। এবং ওরা সবথেকে বড় কথা, ওরা ওই স্পটেই ছিল, ওরা তার মুহূর্তের মধ্যেই ওখানে যায়, গিয়ে দেখে, কোথাও কিন্তু এই মেয়েটাকে আর দেখতে পাইনি। তো সবটা মিলিয়ে না রনিতা বলল যে ঠিক আছে চল এবার বাড়ি যাই, আমরা 3 জনই খুব টায়ার্ড। তো রনিতার বাড়িতেই 3 জনে যায়। এবার পরের দিন ওদের যেটা প্ল্যান ছিল যে পরের দিন মানডে রনিতার বাড়ি থেকেই যে যার মতো অফিস চলে যাবে, যে যার মতো অফিস করবে, তারপরে অফিসের পরে যে যার বাড়ি চলে যাবে। এবার সেদিন তো ওদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। তো সবার বাড়ি থেকেই ফোন আসছিল যে তোরা বাড়িতে ঢুকে গেছিস কি না বা কিছু। তো তখন বলে যে না সব কিছু ঠিক আছে, বাট রনিতা আর সোমাকে দিশা বলেছিল যে বাড়িতে সব প্লিজ জানাস না, বাড়িতে সবাই খুব টেনশনে পড়ে যাবে। তো বললো যে ঠিক আছে সেটা না আমরা বাড়িতে জানালাম না, কিন্তু তুই কেমন থাকিস সেটা কিন্তু মানে একটা বড় বড় ইম্পর্টেন্ট বিষয়, তুই কিন্তু কোনো অসুবিধে হলে আমাদেরকে জানাস। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই বলে ও আর সেদিন অফিস যায় না, সোমবার ও সোজা বাড়ি চলে যায়, ওই দিনটাও লিভ নিয়ে নেয়। এবারে এই দিশা বলে যে মেয়েটি রয়েছে, ওর বাবা বাইরে কাজ করে বলতে ওর বাবা আসানসোলে থাকে, উনি উইকেন্ড করে আসে, এবং কলকাতার যে ফ্ল্যাটে ওদের আর কি থাকার জায়গা, সেখানে দিশা আর ওর মা এই দুজনেই থাকে। আর ওর মা হচ্ছে একজন প্রাইভেট স্কুলের টিচার। তো উনি সকাল সকাল বেরিয়ে যায়। এবার দিশা বাড়িতে গেছে, গিয়ে মাকেও কিছু বলেনি, বলেছে আমি ঠিক আছি, আজকে অফিস করবো না, আমি বাড়ি থেকে কাজ করে নেব। ওর মাও আর অত কিছু বোঝেনি, উনি সকাল হয়েছে উনিও স্কুলে বেরিয়ে গেছে। এইবারে ওর সকাল থেকেই কিন্তু শরীরের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করে। ও মানে সারাদিন কোনো কাজ করে না, ও লিভ নিয়ে নিয়েছিল, কিন্তু বাড়িতে সেটা জানায়নি। ও লিভ নিলেও ও না মানে না বসে শান্তি পাচ্ছে, না শুয়ে শান্তি পাচ্ছে, ওর প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাট ও ঘুমোতেও পারছে না। এবার এর মাঝখানে অফিস যখন চলছে, যখন লাঞ্চ আওয়ার, তখন রনিতার না একবার মনে হয় যে ঠিক আছে ওকে একবার ফোন করি। তো রনিতা যে মুহূর্তে ফোন করেছে দিশাকে, তো দিশা প্রথমবার ফোনটা রিসিভ করেনি, তো আবার কল করেছে। দ্বিতীয়বার কলের পরে দিশা ফোনটা রিসিভ করেছে। রিসিভ করার পরে ও বলছে হ্যাঁ বল। তখন রনিতা স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করছে তোর শরীর কেমন আছে। ও বলছে না না আমি একদম ঠিক আছি, পারফেক্ট আছি, চিন্তা করিস না, তুই কাজ কর, বলেও ফোনটা রেখে দেয়।
এবার দিশা একটা এমন মেয়ে যে মানে কথা বলা শুরু করলে সে ছাড়তে চায় না ফোন। মানে সে ফোনে কথা হোক বা কোনো জায়গায় যাও, সব থেকে বেশি আড্ডা ওই মারতে পারে। তো রনিতার না ব্যাপারটা একটু খটকা লাগে। ও তখন কি করে, ব্যাপারটা ওর আর এক যে বান্ধবী সোমা তাকেও জানায়। তো সোমা আর রনিতা দুজনে মিলে ঠিক করে যে ওর বাড়িতে যাবে, একটু দুজনেই আধা ঘন্টা করে আগে অফিস থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে ওর সাথে দেখা করে আসবে। কারণ রনিতার কোথাও মনে হয়, মানে সোমা ব্যাপারটা অতটা প্রথমে বুঝতে পারেনি। ও বলছে না না, হয়তো কোনো কাজে বিজি ছিল তাই হয়তো ফোনটা রেখে দিয়েছে বা এরকমই কিছু একটা ব্যাপার হবে। বাট রনিতার কিন্তু বিষয়টা একদম ভালো লাগে না। ওর মনে কোথাও একটা যেন ওই যে বললাম খটকা ছিল। তো ও তখন সোমাকে বলে যে তুই যাবি, আমি তো যাচ্ছি ওর বাড়িতে। বললো হ্যাঁ আমিও যাব। তো দুজনেই মেট্রো স্টেশনে মিট করে। মেট্রো স্টেশনে মিট করে ওরা এই দিশার বা ফ্ল্যাটে যায়। তো দিশার ফ্ল্যাটে যখন গেছে, ওর মা যথারীতি দরজা খুলে দিয়েছে। তো দিশা ওর নিজের ঘরে ছিল, বলছে আসলে মেয়ে একটা বই পড়ছে, তাই ও মানে অতটা আমার সাথে কিছু কথাবার্তা বলেনি। দেখো ওর মনে হয় শরীরটা ঠিক নেই নাকি বুঝতে পারছি না। মানে ওর মাও ব্যাপারটাকে না অতটা সিরিয়াসলি নেয়নি, কারণ মেয়ে একটা বই পড়ছে বলেছে শরীরটা ভালো লাগছে না, আমাকে বই পড়তে দাও। তো উনিও মেয়েকে সেই স্পেসটা দিয়েছেন, উনি তো আর এত কিছু জানেন না। তো ওরাও আর কিছু বলেনি, ওর রুমে ঢুকেছে। তো ঢোকার পরে দেখছে দিশা গুম হয়ে খাটের উপরে বসে আছে, চুপচাপ বসে আছে। ওর পাশে একটা বই রাখা, এবং ওর মুখটা দেখে কীরকম একটা ভারী ভারী লাগছে। মনে হচ্ছে যেন ও অনেক কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। তো ওকে দেখে প্রথমে সোমা বলছে যে কী রে, কী ব্যাপার, তোর শরীর ঠিক আছে তো? তখন না ও কিছু বলছে না, শুধু মাথা নাড়ছে, মানে হ্যাঁ বলতে চাইছে, হ্যাঁ সূচক আর কি মাথা নাড়ছে। তখন রনিতা বলছে তোর কি হয়েছে বলতো, সত্যি করে বল তোর কি হয়েছে। কালকে ওরকম একটা ঘটনা ঘটালি, আজকে তোকে দেখে কিন্তু আমার মনে হচ্ছে না যে তুই ঠিক আছিস, তুই সত্যি করে বল। তো এই কথাগুলো যখন বলছে, ও না কিছু উত্তর দিচ্ছে না, মানে মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। এবং তারপরে মানে ও গলায় একটা এমন সাউন্ড করে, একটা আওয়াজ করে, মানে ধরুন আপনি কিছু একটা খেতে গেছেন এবং খেতে খেতে যদি আপনার গলায় কিছু একটা বিঁধে যায়, হ্যাঁ, আপনি ওয়াক তুলে যেরকমভাবে সেটাকে বের করার একটা যে ন্যাচারাল যে রিফ্লেক্স মানুষের মধ্যে কাজ করে, একটা ওয়াক তোলা, সেই জিনিসটা মানে সেরকম একটা কিন্তু ভয়ঙ্কর টাইপের। মানে ওর চোখ মুখ যেন ঠেলে বেরিয়ে আসছে, ওর গলা থেকে কিছু একটা মানে ভারী কিছু একটা বেরিয়ে আসার মতো হচ্ছে, মানে বমি করবে না ওর ওয়াক আসছে সেটা ঠিক বোঝা গেল না। এবং ওর খুব কষ্ট হয়, মানে ওর চোখ থেকে রীতিমতো ঝরঝর করে জল পড়ছে, কিছু একটা গলা থেকে মনে হচ্ছে যেন বমি করার মতো করছে, কিন্তু বমিও হচ্ছে না, কিছুই হলো না। তো তখন বলছে যে কি তোর আজকেও অ্যাসিডিটি হয়েছে? তো তখন না ও মাথা নাড়ছে, না বললে মানুষ যেরকমভাবে মাথা নাড়বে সেভাবে আর কি না সূচক মাথা নাড়ছে। তো তখন না রনিতা আর সোমা দুজনেরই একটু অদ্ভুত লাগে, তোর তাহলে কী হয়েছে, কিছু তো একটা অসুবিধে ওর হচ্ছে। তো তখন বলছে আচ্ছা তুই কাকিমাকে কিছু বলিস নি কালকের বিষয়ে? তখন ও আস্তে আস্তে বলছে না না মাকে কিছু বলিস না। তো তখন বলছে তাই তোর কী হয়েছে, তোর কি গলায় কিছু আটকেছে বা তুই কি বমি করবি? তখন ও আস্তে আস্তে, মানে ওর খুব কষ্ট হচ্ছে কথা বলতে, বলছে যে আমি বুঝতে পারছি না, কাল থেকে আমার মনে হচ্ছে যেন আমার পেটে গলায় কিছু একটা আটকে রয়েছে, বারবার কিছু একটা মনে হচ্ছে আমার গলার কাছে আসছে, বাট সেটা উগড়োতে পারছি না আমি, আবার সেটা মনে হচ্ছে যেন ভিতরে পেটের দিকে চলে যাচ্ছে। এবং ও বলছে আমি শুধু চা ছাড়া আমি কিছু খেতেও পারছি না, মানে চা খেয়েছি আর সকালবেলা হয়তো একটা পাউরুটি, অনেক কষ্টে একটা পাউরুটি স্লাইস খেয়েছি, দুপুরে আমি ভাত খেতে বসেছি, আমি 2 গ্রাস খাওয়ার পর আর খেতে পারছি না, মনে হচ্ছে সব উল্টে আসবে, কিন্তু বমি হচ্ছে না। তখন সোমা বলছে যে তাহলে তো তোর ডাক্তারের কাছে যাওয়া উচিত, একবার তুই দেখিয়ে আয়, তোর নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে পেটের। তো তখন দিশা মাথা নাড়ছে, বলছে না আমি ডাক্তারের কাছে যাব না, আমার শরীর ঠিক আছে। তখন রনিতা বলছে যে তোর শরীর ঠিক আছে বলছিস, কিন্তু তোর বারবার বমি আসার মতো হচ্ছে, বমি হচ্ছে না, মনে হচ্ছে যেন গলা থেকে কিছু একটা বেরিয়ে আসবে। তো তোর কি মনে হয় না যে তোর একবার ডাক্তার দেখানো উচিত, এরপরে যদি বাড়াবাড়ি হয় তখন কি করবি? তো ওকে 2 বান্ধবী মিলে অনেকটা বোঝালো, কিন্তু ওকে দেখে বারবারই মনে হচ্ছিল যে ওর কিছু একটা হয়েছে যেটা ওর স্বাভাবিক নয়। মানে ও যখন সাইড ফিরে তাকাচ্ছে, মানে ওর 2 বান্ধবী তো দুদিকে বসেছে, ও মাঝখানে, তো যে ঘাটটা ফেরাচ্ছে না কীরকম যেন শক্ত কাঠের মতো করে ঘাটটা ফেরাচ্ছে, মানে সেটা ডান দিকে হোক বা বাঁ দিকে হোক, মনে হচ্ছে মানে নয় ওর ঘাড়ে প্রচণ্ড ব্যথা, ঘাটটা ঘোরাচ্ছে ওইভাবে, মানে স্টিফ হয়ে গেছে ঘোরাচ্ছে, অথবা মনে হচ্ছে
যে কিছু একটা ওর ভিতরে চলছে, যেটা হয়তো বাইরের কেউ বুঝতে পারছে না। এবারে হঠাৎ করেই যখন ওরা অনেকটা বোঝানোর পরে রনিতা বলছে যে শোন, তোর যা অসুবিধে হবে তুই কিন্তু আমাদেরকে জানাস। তোর যদি ডাক্তারের কাছে একা যেতে কোনো প্রবলেম থাকে বা তুই যদি কাকিমাকে না নিয়ে যেতে চাস তাহলে আমাকে বলিস, আমি তোকে নিয়ে যাব। তো এটা বলে এবার ওরা উঠবে, যে যার বাড়ি যাবে। তো তখন হঠাৎ করেই দিশা মেয়েটা রনিতাকে বলছে যে আচ্ছা, আমি কি তোর সাথে তোর বাড়িতে যেতে পারি? তোর বাড়িতে গেলে কি কোনো প্রবলেম আছে? তো রনিতা একটু অবাক হয়ে গেছে যে উইকডেজ চলছে, ওরও অফিস আছে, সবার অফিস আছে, যদিও কোনো অসুবিধে নেই, কারণ রনিতাদের বাড়ি হচ্ছে বরানগরে, দোতলা বাড়ি, ওদের নিজেদের বাড়ি, নিচে 2টো ঘর আর ওপরে 3টে ঘর আছে, ছোট ছোট 3টে ঘর। তো ওর বাবা মা নিচের তলায় থাকে আর ও উপরের তলায় থাকে, আর মাঝে মধ্যে ওর দিদা আসে, তো দিদা এলে বা পিসি এলে ওপরে বললাম যে 3টে ছোট ছোট ঘর ছিল, তো সেই ঘরে থাকে। তো দোতলাটা মোটামুটি ও সেই সময় ওর পিসি বা ওর দিদা কেউই নেই, তো পুরো ফাঁকা। তো ও বললো যে হ্যাঁ, তাহলে তুই জিনিসপত্র গুছিয়ে নে, চল তাহলে তুই আমাদের বাড়িতেই থাকবি। এবার এরকম অনেক সময়ই হয় যে ওরা একে অপরের বান্ধবীর বাড়িতে থাকে। পুজোর সময়টা যেমন ওরা মানে এক এক সময় কোনো এক বান্ধবীর বাড়িতেই 2-3 দিন কাটিয়ে দেয়, এরকমও হয়। এবার ও না মানে রনিতা অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে হঠাৎ করে ওর বাড়িতে যেতে চাইছে কেন। তো সে কথাটা সোমা ওকে জিজ্ঞেস করে যে তুই ওর বাড়িতে যাচ্ছিস ঠিক আছে, বাট তুই এখন মানে কেন যেতে চাইছিস? তুই কি কাকিমাকে শরীর খারাপের বিষয়টা জানাতে চাইছিস না? তো তখনও বলছেন আসলে আমার বাবার শরীরটাও ভালো নেই, মা ভাবছিল কাল পরশু বাবার কাছে যাবে আসানসোল, তো সেই জন্য আমিও ভাবলাম যে আমি তোর শরীরটা ঠিক লাগছে না, আমি যদি ওর বাড়িতে থাকি। তখন অনিতা বলছে দেখ কোনো সমস্যা নেই, তুই জিনিসপত্র গুছিয়ে নে। বললো যে ঠিক আছে, আমি মাকে একবার বলে দিচ্ছি, তোরাও আছিস। তো মানে রনিতা কাকিমাকে ডাকে এবং ডেকে বলে যে ও একটু আমার সাথে আমার বাড়িতে কদিন থাকবে। তখন ওর মা বললো হ্যাঁ ভালোই হয়েছে, মেয়েটার তো মনে হয় আবার গ্যাস অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, আমি না থাকলে ও তো আর রান্না করবে না, ও বাইরের খাবারই খাবে, তো তোদের বাড়িতে থাকবে, একদিক থেকে ভালোই হয়েছে। তো আর রনিতার মাকে একবার ফোন করে কাকিমা, বলে যে আমার মেয়ে তোমার মেয়ের সাথে বাড়ি যাচ্ছে, ওকে কিন্তু তুমি সেদ্ধ ছাড়া কিচ্ছু খেতে দেবে না, ও যতই তোমার কাছে মাছ মাংস খাওয়ার আবদার করুক না কেন, তুমি শুধু ওকে সেদ্ধ খাওয়াবে। মানে 2-3 জনের মানে এই 3 যে বান্ধবী, এই 3 বান্ধবীর মানে মা বাবার একে অপরের কিন্তু খুব ক্লোজ, একদম মানে আত্মীয় যেরকম হয় সেরকমই। এবার রনিতা তো ওর বান্ধবী দিশাকে নিয়ে ওর বাড়িতে চলে এলো, এবং চলে আসার পরে রনিতা বলল যে দেখ, আমার কেন জানি না মনে হচ্ছে তোর কিছু একটা সমস্যা হচ্ছে, যেটা মানে আমরা অবশ্যই তোকে আমি সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমি ডাক্তারের কাছে যাব, তোকে আমিও যাব, আর ওখান থেকে সোমাও বলেছে আসবে, কিন্তু আমার মনে হচ্ছে যে সেদিনের ঘটনার সাথে তোর এই শরীর খারাপের একটা কোথাও যোগসূত্র আছে। তো এসব সবই শুনলো, কিন্তু শোনার পরেও না মানে ওর কীরকম একটা ওর শরীরের মধ্যে একটা অস্বস্তি হয়েই চলেছে। এবার যেটা রনিতা লিখেছে যে সেদিন রাতে যেদিন ওকে নিয়ে এলো সেদিন রাতে ওর মা একটা খুব সুন্দর চিকেন স্যুপ বানিয়েছিল। তো ও 2-3 চামচই সেটা খেতে পারে, তারপর আর ওটা খেতে পারে না। তো তখন ওর মা আবার ওর জন্য একটু ফ্রুট জুস বানিয়ে দেয়, তো সেটাও মানে খুব কষ্ট করেই ছোটো 1 গ্লাস খায়। এবং তারপরে সারা রাত ও শুধু এপাশ ওপাশ করে, আর প্রত্যেকবার ওর গলা থেকে ওয়াক ওয়াক করে আর কি আওয়াজ করছে, বাট কোনো বমিও হচ্ছে না, কিছুই না। তো রনিতা না মনে মনে ভাবছে যে ওর কী হয়েছে, ওর কি কোনো পেটের সমস্যা? যদি পেটের সমস্যা হয়ে থাকে তাহলে বমি তো হয়ে যেতেই পারে, বমি না হওয়ার কি আছে। তো ওকে বলছে তোর কি গলায় কিছু আটকে গেছিলো খেতে খেতে? ও বলছে না, সেরকমও কিছু নয়। আর তার থেকেও বড় কথা, চোখ মুখটা যেন কীরকম বসে গেছে লাগছে, মনে হচ্ছে যেন চোখ মুখটা বসে গেছে, কীরকম যেন শরীরটা ওর ভারী লাগছে, মুখটা মনে হচ্ছে যেন কীরকম মানে ঘাড়ের দিকটা যেন কীরকম স্টিফ হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, ওর মুখের সেই জেল্লাটাই যেন আর নেই। তো ও আর কিছু বলে না, কিন্তু সারা রাত দুজনেই জেগে থাকে। রনিতা খেয়াল করতে থাকে যে অ্যাকচুয়ালি কী হয়েছে, কিছু বুঝতে পারে না। তো পরের দিন ডাক্তারের কাছে যায়। তো ডাক্তার সবটা শোনে, তো শুনে বলছে যে ঠিক আছে, একটা কাজ করুন, আপনার একটা পেটের আলট্রাসাউন্ড করতে হবে, আর 1-2 ব্লাড টেস্ট দেয়, আর ওকে খাবারের মানে খাবার খাওয়ার আগে একটা ওষুধ খেতে বলে, সেই ওষুধটা রেকমেন্ড করে দেয়, লিখে দেয় প্রেসক্রিপশানে।
আর বলে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটা মানে আল্ট্রাসাউন্ড পেটের করিয়ে নিন, কারণ অনেক সময় আলসার হলেও এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। এবার ওখান থেকে বেরোনোর পরে রনিতা বলছে যে শোন, আমি তাহলে তুই কি এখন করবি? ও বলছে না না, আমি এখন করবো না, আমার ঠিক ভালো লাগছে না, আমি দেখছি, আমি পরে করে নেব। তো তখন রনিতা বলে ঠিক আছে, তাহলে তুই ক্যাব করে তাহলে বাড়িতে চলে যা, আমার বাড়িতে, আমি অফিসে চলে যাচ্ছি। তো ও অফিসে চলে যায় আর এই বাড়িতে চলে আসে। এবার রনিতা বাড়িতে যখন এসছে, ওকে বলছে যে কি রে, তুই বললি যে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিবি আল্ট্রাসাউন্ড করার, তো নিয়েছিস? তো তখন না দিশা কাঁদছে এবং বলছে, বিশ্বাস কর রনিতা, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি যে আমার পেটে কোনো সমস্যা হয়নি, আমার মানে ছোটোখাটো একটু গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়, মাঝে মধ্যে হয়, এরকম নয় যে রেগুলার বেসিসে হয়, কিন্তু আমার মনে হচ্ছে আমার শরীরটা যেন আমার নিজের কন্ট্রোলে নেই, মাঝে মধ্যে আমার নিজের অজান্তেই হাত উঠে যাচ্ছে, পা উঠে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন আমার শরীরটা নিংড়ে নিচ্ছে কেউ, মানে হচ্ছে আমার অদ্ভুত রকমের কষ্ট হচ্ছে, আমি এটা না তোকে হয়তো বলে বোঝাতে পারবো না। তো তখন রনিতা বলে যে তুই এটা তাহলে ডাক্তারবাবুকে বললি না কেন? তখনও বলছে যে আমি জানি না, আমি ডাক্তারের কাছে যখন গেছি তখন আমার এতটাও সমস্যা হচ্ছিল না, আর মানে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আমার হচ্ছেটা কি। আমি তোকে এই যে কথাগুলো বললাম, এটা আমি তোকে অনেক কষ্ট করে বললাম, আর এটা যদি আমি কাউকে বলি বা ধর ডাক্তারকেও যদি বলি, তাহলে ডাক্তারবাবু কিন্তু কথাটা আমলই দেবেন না, বলবে যে আপনি কি বলছেন, এরকম আবার হয় নাকি, আপনার অন্য কি সমস্যা হচ্ছে সেটা বলুন। যেমন দেখ, আমাকে আল্ট্রাসাউন্ড করতে দিয়েছে, তো ডাক্তার আমাকে ট্রিটমেন্ট এভাবেই করবে, কিন্তু আমার মনে হচ্ছে আমি যদি আল্ট্রাসাউন্ড করি, ডাক্তারের ওষুধ খাই, ডাক্তারের কথা মতো চলি, তাতেও আমার মনে হয় না আমি সুস্থ হব। আমি না ঘুমোতে পারছি, না বুঝতে পারছি, একটা অদ্ভুত রকমের সারা শরীরে অস্বস্তি হচ্ছে, আর আমার ঘাড়ে পিঠে অসহ্য ব্যথা করছে মাঝে মধ্যে। এবার তখন রনিতা বলছে যে হ্যাঁ, তোর ঘাড়টা দেখে বোঝা যাচ্ছে যে তুই যখন সাইড ফেসে তাকাচ্ছিস তখন তোর ঘাড়টা খুব স্টিফ লাগছে। ও বলছে হ্যাঁ রে, আমার খুব কষ্ট হচ্ছে, আর বারবার মনে হচ্ছে যেন আমাকে পিছন থেকে কেউ ধাক্কা মারতে চাইছে। তখন বলছে হ্যাঁ, আমি সারাদিন তো এই ঘরে ছিলাম, আজকে তো আমি ওয়ার্ক ফ্রম হোম করছিলাম, কাজ তো সেভাবে করতে পারিনি, কিন্তু আমি যখন বাথরুমে যাচ্ছি আমার মনে হচ্ছে কেউ পিছন থেকে আমাকে ধাক্কা মারতে চাইছে, যখন আমি খাটের কাছে সাইডটায় দাঁড়িয়ে আছি তখন মনে হচ্ছে আমাকে কেউ পিছন থেকে ধাক্কা মারতে চাইছে, এবং প্রত্যেক মুহূর্তে আমার একটা অদ্ভুত টাইপের ভয় লাগছে, মনে হচ্ছে এই বুঝি আমার কিছু হয়ে যাবে। তো রনিতা যতটা সম্ভব ওকে মানসিকভাবে সাপোর্ট করার চেষ্টা করলো, বললো যে না না, তুই এসব ভুলভাল ভাবছিস, সেরকম কিছু নয়, মানে ওকে বোঝাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও রনিতাও জানে, মানে বুঝতে পারছে যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। এবার সেদিন রাতের কথা আমি বলি। সেদিন রাতের বেলা, যেহেতু তার আগের দিন থেকে ওদের ঠিকমতো ঘুম নেই, সে রবিবার থেকে, তো খুব ক্লান্ত হয়ে রনিতাও ঘুমিয়ে পড়েছে, আর এদিকে দিশাও একটা সময় ঘুমিয়ে পড়েছে। তো ঘুমানোর পরে মানে অকাতরে দুজনেই ঘুমোচ্ছে, এবং কিছু একটা আওয়াজে রনিতার ঘুমটা ভেঙে যায়। রনিতা দেখছে যে দিশা রাতের বেলা, মানে ওর পাশে বেডেই শুয়েছিল, ওর খাটটা অনেকটাই বড়, তো দেখছে যে দিশা খাট থেকে নেমে খাটের সামনেটায় ও এক পায়ে লাফালাফি করছে, মানে একটু একটু করে লাফাচ্ছে, আবার দু পায়ে হাঁটছে, আবার এক পায়ে লাফাচ্ছে, এরকম। তো তখন এটা দেখে না ওর খুব অদ্ভুত টাইপের লাগে। রনিতা বলছে কী করছিস তুই রাত দুপুরে, তুই ঘুম নেই, ঘুমোতে পারছিস না? তো ও না হাসছে, খিলখিল করে হাসছে। এবার এই হাসিটা না খুব অদ্ভুত টাইপের একটা, মানে খ্যাটখ্যাট করে হাসি, মানে দাঁতে দাঁত মানে আওয়াজ করে যেরকম একটা হাসি হয়, যেটা কিন্তু স্বাভাবিক মানুষ সাধারণত ওইভাবে কিন্তু কখনোই হাসে না, তো ওরকম দাঁতে দাঁত খটখট করে হাসছে। তো রনিতার না ব্যাপারটা খুব অড লাগে, এবং সঙ্গে সঙ্গে ওর ঘুমটা যেন মনে হলে ওর চোখ থেকে চলে গেল, এবং ও খুব কনসাস হয়ে যায়। তো তখন বুঝতে পারছে যে মানে রনিতা ওর নাম ধরে ডাকছে, দিশা দিশা, খাটে আয়, খাটে শো, কী করছিস তুই, জল খাবি, এরকম করে বলছে, আর ও হেসেই যাচ্ছে, খিলখিল করে হাসছে। তখন রনিতা বুঝতে পেরেছে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। এবার ওর এত ভয় করছে, ওর না ওই ঘরে ওর সাথে থাকতে ভয় লাগছে, ভাবছে যে মেয়েটা কোনো কথা শুনছে না, ওকে ডাকছে, ওর নাম ধরে ডাকলে ও শুধু হাসছে, কোনো রেসপন্স করছে না। যে মেয়েটার এতটা শরীর খারাপ ছিল, সে হঠাৎ করে এক পায়ে লাফালাফি করছে, আবার হাসছে, কোনো কোনো প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না, এরকম একটা স্বাভাবিক নয়।
তো রনিতা তখন কি করেছে, খুব ভয়ে ভয়ে খাট থেকে নেমেছে। নেমে না মানে যেই ও নেমেছে ওর দিকে না ফ্যাল ফ্যাল করে দিশা তাকিয়ে আছে, এবং ওর সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়, মানে এমনি জাস্ট লক করে দেয়। লক করে সোজা ওর নিচে একতলায় যেখানে ওর বাবা মা থাকে সেই ঘরে চলে যায়, গিয়ে ওর বাবা মাকে ডাকছে। এবার ওর বাবা মাও সঙ্গে সঙ্গে উঠে গেছে, উঠে গিয়ে ওর মাকে বলেছে, মা একবার আসবে এদিকে, আমার মনে হয় দিশার একটু শরীর খারাপ লাগছে। এবার যেহেতু ওর পেটের একটা সমস্যার কথা দিশার মা রনিতার মাকে বলেছিল, তো রনিতার মা সেটা শুনে তো বললো, আচ্ছা কী হয়েছে চল গিয়ে দেখছি, বলে উনিও চলে আসে। তো উনি যখন এসেছে, উনি আর রনিতা মানে রনিতার মা দুজনে যখন দরজাটা খুলেছে, দেখছে যে দিশা, যে কিন্তু শান্ত শিষ্ট একটা সুন্দর মিষ্টি মেয়ে, সে চুল ফুল উস্কো মানে সেই চুল বেঁধে শুয়েছিল, সেই চুল খুলে ফেলেছে। চুল খুলে জানলার যে পর্দা রয়েছে সেই পর্দার সাথে নিজের শরীরটাকে পেঁচিয়ে অদ্ভুত রকমভাবে হাত পা ছুটছে। এবং এই দৃশ্য ও যেটা লিখেছে যে, ম্যাডাম আমি এই দৃশ্য কোনো দিন ভুলবো না, ও সারা শরীরে পর্দাটাকে পুরো চেপে বেঁধেছে। এবং ওদের পর্দাগুলো অনেক লম্বা লম্বা পর্দা, মানে শুধুমাত্র জানলা কভার করে না, জানলার উপর থেকে একদম প্রায় মানে ফ্লোর অবধি, মেঝে অবধি ওদের পর্দাটা। ও সেই পর্দাটাকে টেনে নিজের শরীরটাকে চেপে বেঁধেছে, বেঁধে ও হাত পাগুলোকে এমন করে মানে পেঁচাচ্ছে, দেখে মনে হবে না যে এটা কোনো স্বাভাবিক কোনো সুস্থ মানুষের কাজ, মনে হবে কোনো পাগল এই কাজটা করছে। মানে কোনো সুস্থ মানুষের পক্ষে এই কাজ করা সম্ভবই নয়, কেউ কারোর মতেই ওরকম হবে না যে সে এটা করবে। এবং ওর চোখগুলো লাল হয়ে গেছে, চুলগুলো তো খুলে ফেলেছে উস্কো উস্কো, আর মুখ থেকে একটা কীরকম ঘড়ঘড় ঘড়ঘড় আওয়াজ করছে। তো এটা দেখে তো রনিতা তো মানে হতভম্ব হয়ে গেছে যে কি হলো মেয়ের। তো সঙ্গে সঙ্গে ওকে ওই পর্দা থেকে ছাড়িয়ে ওর মা ওকে চেপে ধরে খাটে বসিয়েছে। বলছে, কি হয়েছে দিশা, তোর কি হয়েছে? ও কিছু বলতে পারছে না, ও শুধু মাথার ঘোরাচ্ছে, ঘাড় ঘোরাচ্ছে, আর কীরকম একটা আওয়াজ করছে। তো ওর মা হচ্ছেন শ্রীকৃষ্ণজির মন্ত্রে দীক্ষিত। ওর মা তখন ওর মাথার উপরে, মানে দিশার মাথার উপরে 10 বার ওই ইষ্টমন্ত্র জপ করেন। যেহেতু উনি শ্রীকৃষ্ণজির মন্ত্রে দীক্ষিত ছিলেন, তো 10 বার ওই মন্ত্রটা জপ করেছে। এবার এই মন্ত্রটা জপ করার কিছুক্ষণের মধ্যে ও আস্তে আস্তে শান্ত হলো, এবং শান্ত হওয়ার পরে ও একদম চুপচাপ পুরো ঠান্ডা হয়ে বসে রয়েছে। তো সঙ্গে সঙ্গে রনিতার মা ওকে জল দিয়ে বলছে যে তুই জলটা খা। তো জলটা যখন ও খায়, তখন ওর হঠাৎ করেই জলটা খাওয়ার কিছুক্ষণ পরে ওর বমি হয়। তো ওর মা ওকে বাথরুমে নিয়ে গেছে, বমি টমি করিয়েছে, কিন্তু বমিতে সেরকম কিছু মানে জলটাই জাস্ট উগড়ে ফেলেছে, আর তো সেভাবে কিছু রাতে খায়নি। তো তখন রনিতার মা রনিতাকে বলে যে তুই পাশের ঘরে গিয়ে ঘুমো, আমি ওর সাথে বাকি রাতটা আছি, তুই এই ঘরে থাকিস না, তুই পাশের ঘরে গিয়ে ঘুমো, তোকে সকালে অফিস যেতে হবে, তো তুই যা। তো ও পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, আর রনিতার মা সারা রাত দিশাকে পাহারা দেয়। এবার যখন সকাল হয়েছে, স্বাভাবিকভাবে রনিতা ওর মা জিজ্ঞেস করেছে দিশাকে যে তোর কালকে কি হয়েছিল। ও কিচ্ছু বলতে পারে না, মানে ওর কাছে আগের দিন রাতের কোনো স্মৃতি নেই। ও বলছে কি হয়েছিল আমি জানি না, তো কি হয়েছিল, খুব মানে শরীরটা ভালো লাগছে না এটুকুই। তখন রনিতার মা না ব্যাপারটা বুঝতে পারে, এবং তখন রনিতাকে জিজ্ঞেস করে, আচ্ছা কি ব্যাপার বলতো, সেদিনকে তোদের তো অনেক তাড়াতাড়ি ফেরার কথা ছিল, বলেছিলি যে 1টা-2টোর মধ্যে বাড়ি ফিরে যাব, তো কি ব্যাপার? এবার রনিতা তখন সব কথাটা বলে, মানে সেই যে পার্ক স্ট্রিটে ওরা যে জিনিসটা দেখেছিল সেই ঘটনাটা বলে, এবং জিনিসটার সূত্রপাত কোথায় সেটাও বলে। তো তখন ওর মা না ব্যাপারটা পুরো বুঝতে পারে। ওর মা বলল যে দেখ, আমার কিন্তু বিষয়টা ভালো ঠেকছে না, আর এই যে মানে ও যে আমাদের এখানে বাড়িতে আছে এটা কোনো সমস্যা নয়, কিন্তু ওর যেটা হয়েছে সেটা কিন্তু ওর মায়ের জানা উচিত, ওর বাড়ির লোকের জানা উচিত। কারণ ওকে আমি কালকে যা দেখেছি সেটা কিন্তু আমার ওকে দেখে স্বাভাবিক লাগেনি, আর এটা যে শুধুমাত্র ওর পেটের সমস্যার জন্য হচ্ছে না সেটা যে কেউ বলবে। মানে ও লিখেছে রনিতা যে আমি পারিনি ওটা করতে, কিন্তু আমি যদি ভিডিওটা করতাম, আমি আপনাকে পাঠাতাম। ও এমন করে ঘাটটাকে পেঁচিয়ে পর্দার সাথে ছিল, মানে মনে হবে একটা কোনো মুভি দেখছি আমি। ওটা যে চোখের সামনে এরকম কিছু আমি দেখতে পারি, এটা আমার মানে আমি কোনো দিন ভাবতে পারিনি যে এগুলো আবার হয়, এগুলো এক্সিস্ট করে, এটা আমি কোনো দিন ভাবিনি। তো ওর মা বলল যে একটা কাজ কর, ও
ওর মাকে ফোন মানে রনিতার মাই দিশার মাকে ফোন করে। ওর মা তখনও যাননি। তো বলে, দিদি আপনি একবার আমাদের বাড়িতে আসুন। তো বলছে, কেন? বলছে, না না এমনি আসুন না, একটু চা খেয়ে যাবেন, এরকম করে ডেকেছে। এইবারে দিশার মা যখন রনিতাদের বাড়িতে আসে, তখন তো সে দেখছে যে তার মেয়ের চোখ মুখ কিরকম হয়ে গেছে, চোখের নিচগুলো ফোলা ফোলা, চোখ মুখটা কিরকম যেন মনে হচ্ছে, আর পুরো গুম হয়ে বসে আছে, কোনো কথা সেভাবে বলছে না। তো এটা দেখে ওর মাও একটু ভয় পেয়ে যায়। বলছে, কি হয়েছে তোর? তোর কি খুব শরীর খারাপ লাগছে? চল তাহলে তোকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাই। এবার তখন রনিতার মা বলছে যে না, ও এখন আগের থেকে বেটার আছে। তারপরে পুরো ঘটনাটা ওর মায়ের কাছে বলে যে আগের দিন রাতে কি হয়েছিল। এবং শুধু আগের দিন রাতের ঘটনাই নয়, সেই দিন যে ওরা পার্ক স্ট্রিটে যখন ফিরছিল, সেদিন যে ঘটনাটা ঘটে, মানে প্রথম যেদিন ওর এই বিষয়টা সামনে আসে, সেদিনের পুরো ইনসিডেন্টটাও বলে। এবার এইসব শুনে দিশার মা তো খুব অবাক হয়ে যায়, কারণ তার মেয়ে একদম সুস্থ সবল ছিল। কোনোদিন এই ধরনের কোনো মানসিক সমস্যা বা এরকম কোনো শারীরিক সমস্যা কিন্তু ওর কখনোই ছিল না। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো ওর একটুখানি ডাইজেশনের প্রবলেম হতো, কিন্তু সেটা খুব একটা বাড়াবাড়ি লেভেলের যে ছিল সেটা কিন্তু একদমই নয়। আর দিশা কিন্তু মানে সপ্তাহে ৩ থেকে ৪ দিন খুব মানে বুঝে খাবার খেত, খুব সেদ্ধ টাইপের খাবার খেত। উইকেন্ডে হয়তো একটু বাইরের খাবার-দাবার খেত, দ্যাটস ইট। এবার ওর মাও বুঝতে পারছে না যে হঠাৎ করে মেয়ের কি হলো। এবারে কিছুক্ষণ তো বসেছিল, তো তখন রনিতার মা কি করেছে, ১ গ্লাস গরম দুধ এনে দিশার মাকে বলছে যে আপনি একটু ওকে খাইয়ে দিন। ও কিন্তু সেভাবে কিছু খেতে পারেনি। এবার ওর মা ওকে খাওয়াতে গেছে, তো ও ওর মায়ের হাত থেকে দুধ খেয়েওছে। এবার খাওয়ার পরে আবার ওইরকম ওর মনে হচ্ছে যেন সারা শরীর ঝাঁকিয়ে কিছু একটা ওর গলা থেকে বেরিয়ে আসতে চাইছে, মানে একটা বমি ভাব ওর হচ্ছে এবং গলায় বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে, কিন্তু ও কিছুই উগড়োতে পারছে না। এবং তারপরে ও হঠাৎ করেই না মাটিতে বসে পড়ে। মাটিতে বসে পড়ে এবং বসে পড়ে আবার সেই সেদিনের মতো নিজের নিজের হাতই মাথায় দিয়ে মাথা থেকে মুঠো মুঠো চুল ছেঁড়ার চেষ্টা করছে। বুঝতেই পারছেন, এইরকম একটা দৃশ্য যদি কেউ দেখে, তাদেরও মানসিক অবস্থা ঠিক থাকবে না, থাকার কথাও নয়। তো এদিক থেকে ওর মা, ওদিক থেকে রনিতার মা, সবাই মিলে চেষ্টা করছে ওকে থামানোর। ওকে বলছে, তুই কি করছিস এটা? কেনই বা করছিস? তোর কি অসুবিধে হয়েছে বল? বাট ও কিন্তু কিছু বলছে না এবং কিরকম একটা আকাশের দিকে তাকিয়ে, মানে জাস্ট ওপরের দিকে তাকিয়ে ও ওরকম করে চুল ছেঁড়ার চেষ্টা করছে। যাই হোক, ওকে কোনো রকমে বিরত করা হলো। তারপরে কিছুক্ষণ সবকিছু একদম ঠিকঠাক। এবার দিশার মা তো খুব টেনশনে পড়ে গেছে, কারণ এখানে ওরা মা মেয়ে থাকে। ওর বাবারও এখন অসুস্থ, বাবা সপ্তাহে সপ্তাহে আসতেন, কিন্তু উনি এখন অসুস্থ, উনিও আসতে পারবেন না। তো দিশার মা খুব টেনশন করছে যে আমি মেয়েকে নিয়ে এবার কি করবো, ওকে কিভাবে চিকিৎসা শুরু করাবো। তো তখন আর কি ওই বলে, মানে এই রনিতাই বলে যে কাকিমা আপনি একদম চিন্তা করবেন না, আপনিও বরং আমাদের সাথে এখানে এসে থেকে যান। ওকে বরং এখান থেকে আমরা ডাক্তার দেখাই, যে ডাক্তারকে সেদিন রাতে দেখানো হয়েছিল। আপনার কোনো চিন্তা নেই, কাকু সুস্থ হলে তখন না হয় ওকে বাড়িতে নিয়ে যাবেন, তারপরে না হয় আপনারা আবার নতুন করে অন্যভাবে ডাক্তার দেখাবেন, কিন্তু আপাতত আপনি কোনো টেনশন করবেন না, আপনি এখানেই থাকুন। এবার এইসব যখন কথাবার্তা চলছে, তো যেটা লিখেছে, কিছুক্ষণ পরে হঠাৎ করেই রনিতা কি করে, ওর বাঁ হাতের নখগুলো একটু বড় ছিল, ও নখ দিয়ে নিজের মানে অন্য হাত, মানে ডান হাতটা চিরছে, মানে পুরো হাতের উপর দিয়ে না নিজের নখটা পুরো গায়ের জোরে চালাচ্ছে। ফলে ওর হাতে মুহূর্তের মধ্যে কিন্তু মানে চিড়ে যায়, নখে চিড়ে যায়। এবং এই দৃশ্য দেখে তো মানে সবাই খুব ভয় পেয়ে গেছে, ওর মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো তখন রনিতার মা ভাবলো যে না, ওকে এখানে এভাবে বাড়িতে রাখাটা সেফ নয়, কারণ ও যে কোনো মুহূর্তে নিজের কোনো ক্ষতি করে ফেলতে পারে। তো ওকে নিয়ে সঙ্গে সঙ্গে ওই সেদিন রাতে পার্ক স্ট্রিটের কাছে যেখানে দেখাতে গেছিল সেখানেই ওরা চলে যায়, কাগজপত্র ছিল সেটা নিয়ে ওরা চলে যায়। এবং সেখানে গিয়ে যখন ডাক্তারবাবুকে দেখানো হয়, বলা হয়, তো তিনি তো প্রথমে মানে কিছু বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি এরকম প্রবলেমটা কি করে হচ্ছে, কারণ সেই সময় যখন ডাক্তারের কাছে দিশাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন কিন্তু দিশার কন্ডিশন এর থেকে অনেক বেটার ছিল। ইভেন ও বলেও ছিল যে ও অ্যান্টাসিড খেয়েছে, খাওয়ার পর থেকে ওর শরীর খারাপ করছে এইরকম। আর ডাক্তারবাবু যখন ওকে দেখেছিল তখন কিন্তু ওর মধ্যে অস্বাভাবিক ব্যাপারগুলো অনেকটাই কমে গেছিল। এবার এখন যে
কন্ডিশনে ওকে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারবাবু বলছেন মনে হচ্ছে এটা কোনো নার্ভাস সিস্টেমের ওর প্রবলেম হয়েছে, তো বেশ কিছু টেস্ট করতে হবে, তো ওকে ভর্তি করে দেয়। এবার এদিকে তো ওর ট্রিটমেন্ট চলছে, বিভিন্ন রকমের টেস্ট হচ্ছে, কিন্তু দিশার মা বলছে যে হঠাৎ করে ওর কী করে সমস্যা হবে, ও তো ঠিক ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সেদিন ওই ৩ বান্ধবী যখন পার্ক স্ট্রিটের ওই নাইট ক্লাব থেকে বেরোচ্ছিল, তখন যে ঘটনাটা ঘটেছিল সেটা ওরা ৩ জনেই দেখেছিল। এবং সেই সময় ওরা যখন ওখানে গিয়ে পৌঁছয়, সমস্ত জিনিসের সূত্রপাত কিন্তু ওই রাত থেকে। তো তখন রনিতার মা দিশার মাকে বলে যে, "দিদি আমি একটা কথা বলবো? আমার মনে হচ্ছে এই যে ঘটনাটা মেয়েরা বলছে যে একটা এরকম জিনিস দেখেছিল, আমার মনে হচ্ছে এখান থেকেই বিষয়টা হচ্ছে। আপনার মেয়ে হয়তো পুরোপুরি সুস্থই আছে, কিন্তু ওইখান থেকেই মানে হয় না যে দেখুন একটা রাস্তাঘাটে অনেক রকমের ঘটনা ঘটে। এবার অত রাতের বেলা এবং যতই সেই জায়গাটা খুব মানে জনবহুল হোক বা দিনের বেলা হয়তো সেই ঝাঁ চকচকে রাস্তাঘাট, সেখানে আপস্কেল রেস্তোরাঁ সবকিছু রয়েছে। কিন্তু সবকিছুর মধ্যেও না অনেক কিছু এমন লুকিয়ে থাকে যেগুলো সাধারণ মানুষের চোখে আসে না। কিছু, কিছু মুহূর্তে, কিছু, কিছু সময়ে সেগুলো কিন্তু হঠাৎ করেই মানুষের কাছে আরকি যমদূতের মতো এসে পৌঁছয়। খেয়াল করে দেখবেন যে অনেক সময় আমরা শুনি যে উড়ালপুলে অনেক দুর্ঘটনা ঘটে যায়। এবার এই যে দুর্ঘটনাগুলো ঘটে, সেই জায়গাগুলো তো অ্যাকচুয়ালি কার্সড হয়ে যায়। এবার সেই জায়গা যেখানে ঘটে সেখানে তো আর কোনো পুজো আর্চা এসব তো কিছু করা হয় না। সেটা সম্ভবও হয়তো নয় করা। কিন্তু সেই জায়গাগুলোর দেখবেন পাহাড়ি জায়গায় কিন্তু যেসব জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, সে সমস্ত জায়গায় যেমন শুধুমাত্র লেখা থাকে যে অ্যাক্সিডেন্ট প্রোন জোন, সেটা কিন্তু না। ওখানে কিন্তু প্রেয়ার ফ্ল্যাগ টানিয়ে দেওয়া হয়। কারণ সেই যে মানুষগুলো মারা যায় তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে। কিন্তু শহরাঞ্চলে তো সেগুলো হয় না। এবার তখন কি করবে ওরা? তখন রনি তার মায়ের একজন চেনা ছিলেন। একজন চেনা ছিলেন। তো তিনি এমনিতে কোনো কিছু ওরকম কোনো তান্ত্রিক বা পূজারি সেরকম কিছু নন। উনি হচ্ছেন মানে একজন অ্যাস্ট্রোলজার। মানে অ্যাস্ট্রোলজার বলতে উনি প্রফেশনাল বাই প্রফেশন অ্যাস্ট্রোলজার সেটা নন। মানে টুকটাক আরকি প্র্যাকটিস করেন এবং উনি বাড়িতে ওনার মন্দির আছে, পুজো আর্চা করেন এরকম। তো উনাকে ব্যাপারটা বলা হয়। উনি তখন বললেন যে, "এক্ষুনি আপনারা একটা কাজ করুন। ওর যেমন চিকিৎসা চলছে চলুক। তোমরা আ মা দুর্গার মন্দিরে যাও। কোনো মা দুর্গার মন্দিরে গিয়ে ওর নামে একটা পুজো দেওয়াও এবং ঠাকুরমশাইকে বলবে যে ওর নামে একটা পুজো দিতে, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওর মাকে মানে মেয়েটির মাকে বলছে ওকে ১০৮ বার পাঠ করতে এবং ওই পুজো দেয়ার যে ফুল এবং যজ্ঞ করে পুজো দিলে সবথেকে ভালো, সেই যজ্ঞের ছাই কোনোভাবে যেন মেয়েটার মাথায় ঠেকিয়ে দেয়। আর ওর সারা শরীরে একটা লোহার কিছু দিয়ে দাও। সেটা লোহার চুড়ি হতে পারে, পায়ের আংটি হতে পারে, যা কিছু। আমার মনে হয় ঠিক হয়ে যাবে। কারণ বাচ্চা মেয়ে, ওর তো কোনো দোষ নেই। হয়তো সেই আত্মাটা ওর শরীরের উপরে কোনোভাবে বাসা বেঁধেছে, ওর উপরে ভর করেছে। তো ওদিকে ওর ট্রিটমেন্ট চলছিল। যদিও ট্রিটমেন্টে কিন্তু সবকিছু সমস্ত টেস্ট একদম ঠিকঠাক আসে, কোনো অসুবিধে পাওয়া যায় না এবং দিশার মা খুব খাটাখাটনি করেন। উনি সারারাত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন এবং ওদিকে পুজো দিয়ে সেই পুজোর ফুল, মিষ্টি নিয়ে গেছিল কিন্তু সেই সময় তো ওকে কিছু খেতে দিচ্ছিল না। কিন্তু ওই যজ্ঞের যে ছাই সেগুলো নিয়ে ওর মাথায় দেয় এবং অদ্ভুতভাবে ৩ দিনের মাথায় ও কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং সুস্থ হওয়ার পরে ওকে যখন জিজ্ঞেস করা যে, "তুই এইগুলো করেছিলি?" ও কিচ্ছু মনে করতে পারে না। ভাবুন মানে কি ভয়ংকর একটা বিষয়। তো এটাই ছিল ঘটনা। তারপর থেকে আর কখনো কোনো অসুবিধা হয়নি। তবে রাতের বেলা ওরা কিন্তু এখন মানে সেভাবে বেরোয় না। আর বেরোলেও জাস্ট যেখান থেকে বেরোচ্ছে সেখান থেকে ওরা গাড়ি করে বেরিয়ে যায়। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটু ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আবার পরের এপিসোডে দেখা হবে। নমস্কার।